ওকে, লেটস স্টার্ট। সো এই চ্যাপ্টারটা বেসিক্যালি হচ্ছে ওয়েভ নিয়ে। সো অলরেডি কিন্তু আমরা ওয়েভ নিয়ে একটু ডিসকাশন করছি। ঠিক আছে, অলরেডি আমরা ওয়েভ নিয়ে ডিসকাশন করছি। তোমার হচ্ছে যে সাউন্ড, যে ওয়েভ চ্যাপ্টারটাতে আমরা সেই ক্ষেত্রে বলছিলাম যে সাউন্ড ওয়েভ হচ্ছে কোন ধরনের ওয়েভ, লঙ্গিচুডিনাল নাকি ট্রান্সভার্স, কোনটা? লঙ্গিটিউড। লঙ্গিচুডিনাল। সো আমরা অলরেডি ওয়েভ সম্বন্ধে কিন্তু তোমার কিছু আইডিয়া দেওয়া আছে, এবং হচ্ছে যে আমরা লঙ্গিচুডিনাল ওয়েভ, তারপর হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি পড়ছি। বাট নাও আমরা আসলে ওয়েভের অ্যামপ্লিটিউড, তারপর স্পিড, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা ডিসকাশন করছি। তো ওই জিনিসগুলো আসলে এই চ্যাপ্টারই আছে। তো আগের চ্যাপ্টারই পড়াই ফেলছি, বাট আলাদা করে চ্যাপ্টারটা পড়ানো হয়নি, এখন সেটা আমরা মেনলি একটু পড়াবো। আর ছোটখাটো একটা কনসেপ্ট, এইটা আমি খুব বেশি সময় নিব না আর কি, টাইম নিব না, ঠিক আছে। এটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে আসলে। তো আমরা একটু ওভারভিউ দিয়ে আমরা ইয়ে করে নিবো আর কি। তো এখানে কিছু কথাবার্তা আছে, মানে এগুলা তোমার বেসিক কথাবার্তা, এগুলো একটু তুমি দেখো, এগুলো দিকে আমি যাচ্ছি না। আমি মেনলি ওয়েব নিয়ে একটু ডিসকাশন করতে গেলে আমি আগে একটু বোর্ডে লিখে পড়াই, তারপর আমরা এখানে ফেরত চলে আসব। সেটা হইলো আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে যাই। আচ্ছা, তো আমরা যেটা এখান থেকে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা কিন্তু সাউন্ড ওয়েভ পড়ানোর সময় তোমাকে এটা আমি বুঝাইছিলাম, যেটা সেটা হচ্ছে ধরো যে পার্টিকেল গুলা কিন্তু একটা একটা ভাইব্রেশন করার সময় পাশের পার্টিকেলটাকে কি করে, একটা তোমার হচ্ছে যে একটা কলিশন হয় তাদের মধ্যে। এই কারণে তাদের একটার ভাইব্রেশন কিন্তু পাশেরটার মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট করে। সেই পার্টিকেলটা তার পাশের পার্টিকেলের মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট করে। অর্থাৎ আমরা একটা মেকানিক্যাল ওয়েভের কথা বলতেছি, যেখানে মিডিয়াম মধ্যে পার্টিকেল আছে। So এই কথাটা কিন্তু আমরা পড়াইছিলাম, তাই না? এবং আমরা বলছিলাম যে এই ধরনের ওয়েভ গুলো আমরা হচ্ছে একটা বেসিক, সরি, আমরা হচ্ছে বেসিক প্যাটার্ন সম্বন্ধে আমরা এটা বলছিলাম যে এরকম হবে। কোন একটা মোমেন্টে আমরা যদি ফিগার নিই, তাহলে এরকম একটা আমাদের পিক পাওয়া যাবে। এগুলো কিন্তু তোমাকে অলরেডি বলছি। সো এবং তাহলে আমরা ওয়েভের ডেফিনেশনটা বা ওয়েভের কনসেপ্টটা আমরা এভাবে বলতে পারি খুব সিম্পলি, যে ওয়েভ মানে বোঝায় যে আসলে পার্টিকেল, কিন্তু তার যে প্লেস বা সে যেখানে আছে সেই জায়গাটা সে কখনো চেঞ্জ করবে না। ও জাস্ট উপরে আর নিচে কি করবে, ভাইব্রেট করবে। কথা বোঝা গেছে? ও জাস্ট উপরে যাবে, নামবে, নামবে, উপরে উঠবে, মানে এরকম একটা ভাইব্রেশন ও করবে। ওর জায়গাটা কিন্তু চেঞ্জ করবে না, প্রত্যেকটা পার্টিকেলই তার জায়গাতে বা তার প্লেসমেন্টটা তার ঠিক থাকবে। ইট উইল জাস্ট ভাইব্রেট আপ এন্ড ডাউন ফ্রম ইটস ওন পজিশন। ক্লিয়ার? এবং জি এই স্যার। যে ভাইব্রেশনটা একটা একটা পার্ট থেকে আরেকটা পার্টে চলে যাচ্ছে, এর মাধ্যমে আসলে যেটা হচ্ছে ওয়েভটা প্রোপাগেট করতেছে একটা সার্টিন ডিরেকশনে, সার্টিন দিকে, মিডিয়ামের মধ্য দিয়ে। এটার ফলে আসলে আমাদের ওয়েভের পারপাসটাকে হচ্ছে এনার্জি ট্রান্সফার করা। অর্থাৎ তুমি খেয়াল করে দেখো, তুমি এই জায়গাতে সাপোজ ধরো ঢিল মারছো, ওইটা থ্রো করছো একটা স্টোন, তুমি কিন্তু দেখবা যে একদম এই সাইডেও তোমার ভাইব্রেশন তোমার কি হয়ে গেছে, প্রপাগেট হয়ে গেছে। দ্যাট মিনস যে তোমার কি হচ্ছে, যে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে। তো ওয়েভ মানে হচ্ছে পার্টিকেল যেখানে তোমার তার পজিশন চেঞ্জ করবে না, কিন্তু এনার্জিটা ঠিকই ট্রান্সফারের কাজটা করে ফেলবে। বুঝা গেছে? তো এইটা হ্যাঁ। ছিল ওয়েভের বেসিক কনসেপ্ট। এইটা আসলে মানে আমরা পড়ছি, অলরেডি আমরা পড়ছি, তো আলাদা করে এখানে পড়ার কিছু নাই আর কি। সেটা একটু বলতেছিলাম আবার নতুন করে। তো আমরা আবার একটু বইটাতে ফেরত চলে যাই, স্ক্রিনে চলে যাই। ওকে, তো আমরা স্ক্রিন আবার ফেরত আসি। So, এখানে কিছু কথাবার্তা বলা আছে, এগুলো একটু দেখবা। ওয়েভ আমরা আসলে অনেক রকমের ওয়েভ হয়। সাধারণত যখন মিডিয়ামের দরকার হয় সেটাকে আমরা বলি হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। তো তোমাদের যা পড়াশোনা সেগুলো হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। আর যেখানে মিডিয়ামের দরকার হয় না, ওইখানে ওয়েভগুলোকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যেমন তোমাকে একটা এক্সাম্পল বলছিলাম যে যখন সান সান থেকে তোমার কি আসে, আমাদের কাছে হিট আর লাইট আসে, সেটা কিন্তু কোনো মিডিয়ামের দরকার হয় না। মাঝে আমাদের একটা ভ্যাকুয়াম আছে, একটা বিরাট একটা ডিস্টেন্স, সেইখানে কিন্তু দ্য ওয়েভ ইজ প্রপাগেটিং উইদাউট এনি মিডিয়াম ফর এ long distance. That's why we can say that light wave is a kind of uh, electromagnetic wave, or actually it's a electromagnetic wave that doesn't need any medium. ওকে, সো সেইটা অন্য হিসাব, সেটা আমরা পরে চ্যাপ্টার পড়বো। আমরা এখানে ক্রেস্ট এবং হচ্ছে এই যে ট্রাফ, এটার মাধ্যমে যে তোমার এগুলো আমি পড়াইছি, ঠিক আছে। পিক হ্যাঁ, ভ্যালের মাধ্যমে ক্রেস্টটা কি জিনিস আমি একটু কনফিউজ। আচ্ছা, ক্রেস্ট মানে ক্রেস্টটা টপ পার্টটা? টপ টপ পার্টটা, হ্যাঁ, মানে এই পয়েন্টটা।
সো আমরা বলছিলাম যে যখন প্রপাগেশন করবে তখন একটা পয়েন্ট থেকে করে একটা সার্টিন টপ ডিস্টেন্স পর্যন্ত যাবে, তারপর আবার নেমে জিরোতে আসবে, তো নিচেও আবার ঠিক সার্টিন ডিস্টেন্স যাবে, তারপর আবার উপরে উঠবে, এইভাবে একটা সাইকেল ফিল আপ হবে, আমি তোমাকে পড়াইছিলাম। এবং এই যে হ্যাঁ হ্যাঁ। কোনো একটা ডিরেকশনে, যেমন তুমি যদি এইটাকে রেফারেন্স ধরো, এইটাকে তুমি পজিটিভ ধরবা আর এইটাকে তুমি নেগেটিভ ধরবা। সো কোনো একটা সার্টিন ডিরেকশনে ও ম্যাক্সিমাম যতটুকু ডিস্টেন্স মানে ট্রাভেল করে, এইটাকে আমরা বলছিলাম হচ্ছে অ্যামপ্লিটিউড। এটাকে বলছিলাম অ্যামপ্লিটিউড, বুঝা যাচ্ছে? আর এইটুকু হ্যাঁ পর্যন্ত আমরা হচ্ছে যে একটা সাইকেল ফিল আপ করলে তার যতটুকু টাইম লাগবে সেটাকে টাইম পিরিয়ড, এবং একটা টাইম পিরিয়ড সে যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে সেটাকে বলছিলাম ওয়েভ লেন্থ। মনে আছে তো? হ্যাঁ। আচ্ছা, এগুলো পড়াইছিলাম, সেগুলো মনে থাকবে। এগুলোই এখানে আবার রিপিট করছে, সুতরাং এই চ্যাপ্টারটা পুরাটাই আমাদের পড়া হয়ে গেছে সত্যি কথা। আমি এখন জাস্ট মানে আবার রিভিশন দিচ্ছি। এইবার হচ্ছে আমরা একটু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে বলবো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে অলরেডি তোমাকে বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে কি যেখানে মিডিয়ামের দরকার হবে না। ঠিক আছে? সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পেকট্রাম বলে একটা ব্যাপার আছে, সেটা নিয়ে এখানে হচ্ছে একটা গল্প লিখছে, যেটা উইলিয়াম হার্শেল একজন অ্যাস্ট্রোনট ছিল, সে বেসিক্যালি অ্যাস্ট্রোনমার ছিল, সে বেসিক্যালি তোমার এই জিনিসটা করছে, যে স্পেকট্রামের সে তোমার হচ্ছে যে থার্মোমিটারের ডিফারেন্ট পার্টস অফ স্পেকট্রাম একটা এক্সপেরিমেন্ট করছে, প্রিজম এক্সপেরিমেন্ট। এটা পড়ে দেখো, এটা আমি আর পড়াচ্ছি না, এটা পড়ার মতো এমন কিছু নাই এখানে। বিয়ন্ড দ্য ভায়োলেট এন্ড অফ স্পেকট্রাম, তো এখানে অনেক কথাবার্তা আছে, এগুলা দরকার নাই। তুমি চাইলে একবার পড়তে পারো, বাট এগুলো তুমি অত ভালো বুঝবা না, এগুলো অত আচ্ছা, দরকার হবে না। আর ঠিক যদি আছে? আলাদা করে আমাদেরকে বলে স্পেকট্রাম জিনিসটা কি, তখন ওটা ডেসক্রাইব কিভাবে করবো? স্পেকট্রাম বলতে আসলে বুঝায় যে তোমার হচ্ছে যে ওয়েভ লেন্থের তোমার হচ্ছে চেঞ্জ ওয়াইজ তোমার যে ডিস্টিংগুইশটা করে আর কি। ঠিক আছে? অ্যাকচুয়াল ডেফিনেশন আমি তোমাকে বলতে পারতেছি না, বাট এরকম একটা প্যাটার্ন। আমরা যখন ফ্রিকোয়েন্সি ওয়াইজ আমি তাহলে ফ্রিকোয়েন্সি ওয়াইজ বলে সেটা ওয়েভলেন্থ ওয়াইজ হয়ে যাবে। সেইটা হচ্ছে আমরা যে এই পার্টিশনটা দেখি, এটা ছবি আছে তুমি পরে দেখবে, ওইটাকে আমরা স্পেকট্রাম বলি আর কি। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অনেক কথাবার্তা আছে, এগুলো একটু পড়ো, মানে মেইন কথা হচ্ছে মিডিয়ামের দরকার হবে না। এরপর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কোথেকে গেছে, এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড কত, লাইট ভেলোসিটিতে চলে যেহেতু, 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি ভেলোসিটি। সো এটা এখানে বলা আছে। ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি আগেই পড়াইছি, আশা করি এটা বোঝানো কিছু নাই। এতটুকু ডিস্টেন্সে ওয়েভলেন্থ, এটা আমি আগেও কিন্তু তোমাকে পড়াইছিলাম। সো এটাই আর কি এখানে। এই যে এটা হচ্ছে স্পেকট্রামের ছবি আর কি। ঠিক আছে? এইটার কথাই তোমাকে বলতেছিলাম যে এই দেখো স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, অর্থাৎ তোমার ওয়েভলেন্থ ওয়াইজ ভাগ করছে, বা ফ্রিকোয়েন্সি ওয়াইজ তুমি বলতে পারো। মানে এই দিকে তোমার যদি ওয়েভলেন্থ বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি কমবে, অপোজিটটা হবে, এটা তো তুমি জানো। সো তাহলে ওয়েভলেন্থ ওয়াইজ দেখো, মানে এইটা একটা রেঞ্জ। এই ওয়েভলেন্থের ধরো 10⁻⁻12 এর নিচে হলে এটাকে গামা রে বলে। তো 10⁻⁻9 থেকে 10⁻12 এর মধ্যে হলে এটাকে এক্স রে বলে। এইটুকুকে বলে ভিজিবল রেঞ্জ, এইটুকুকে বলে আইআর রেঞ্জ, এটাকে বলে মাইক্রোওয়েভ রেঞ্জ। মাইক্রোওয়েভ রেঞ্জ আমি কাজ করি। এইটা হচ্ছে রেডিও ওয়েভ। বুঝতে পারছো? এইটাকে বলি এটা মানে স্পেকট্রাম। সিরিয়াল ওয়াইজ বুঝতে পারে ফেলবো। হ্যাঁ, মানে আমরা হচ্ছে যে ওইভাবে, সো মানে ওয়েভলেন্থ ওয়াইজ একটা পার্টিশন করে আমরা বিভিন্ন রেঞ্জের মধ্যে এগুলাকে একটা নাম দিছি আর কি, এটাকে স্পেকট্রাম বলে। আচ্ছা, এই বাংলা কোশ্চেন গুলো তুমি পড়ো, এগুলোতে আমার পড়ার মতো তেমন হ্যাঁ কিছু নাই আর কি। ঠিক আছে? এগুলা একদমই নর্মাল হ্যাঁ কথাবার্তা। এরপর হচ্ছে কিছু ওয়েভের বর্ণনা আছে, এখন এগুলো একটু পড়বা, এখান থেকে তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্ন আসে। আচ্ছা, আমি কিছু একটু হ্যাঁ। যেগুলো আমি রেডিও। কনসেপ্ট আছে বুঝানো, ওগুলো বুঝে। রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ দেখো, এটা কিন্তু সবচেয়ে লাস্টেরটা, মানে 1 মিটার থেকে 10⁻³ বা ফ্রিকোয়েন্সি রেঞ্জে বললে 10⁻6 হার্জ। এটাকে বলে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের অনেক কাজ আছে। রেডিও ওয়েভ দিয়ে মেইনলি হচ্ছে আমরা ওই যে রেডিও তো এখন একটা শুনে না তেমন একটা, সো রেডিও বা টেলিভিশন সিগন্যাল আমরা এই রেঞ্জের মধ্যে ব্রডকাস্ট করি, বুঝতে পারছো? অর্থাৎ কোন একটা, এগুলো তো একটা সিগন্যাল, এগুলো তো এক থেকে ট্রান্সমিট করে ট্রান্সমিটারের মাধ্যমে পাঠাতে হয়, দেন রিসিভার সাইডে রিসিভ করে। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে যে এই রেঞ্জে, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে, বা বলতে পারো এই ওয়েভলেন্থ রেঞ্জের মধ্যে এই সিগন্যাল গুলোকে পাঠানো হয়। আর আরএফআইডি নামে একটা জিনিস আছে, এটা আসলে আমরা এগুলো কাজ কম করি, যে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ, আরএফআইডি চিপ আছে। আরএফআইডি চিপ এই রেঞ্জে বেসিক্যালি কাজ করে। এবং এই চিপ গুলো হচ্ছে এক ধরনের মাইক্রো চিপ, যেগুলো হচ্ছে তোমার সাধারণত স্কিনের নিচে, তোমার এগুলাকে স্কিনের নিচে, বা আমরা দৈনন্দিন যেসব জিনিস ব্যবহার করি, যেমন ইদানিং কালে একটা প্রচুর মানি ব্যাগ দেখবা যে আরএফআইডি ট্যাগ ইউজ করতে বলতেছে। সো এরকম মানে তোমার জিনিসপত্রের সাথে এগুলো ইউজ করা যাবে। বুঝতে পারছো এই আরএফআইডি আমি চিপ? এটা বুঝি নাই। কি বুঝো নাই? আরএফআইডি চিপটা মানে এটা মানে একটা চিপ যেটা ইউজুয়ালি সব কিছুতেই থাকে। সবকিছুতেই কার্ডস থাকে না, এন্ড এটা থাকতে পারে। যেমন আরএফআইডি, আরএফআইডি ইনজেক্টেড কিছু, কিছু না, মানে আরএফআইডি ইনজেক্টেড মানি ব্যাগ পাওয়া যায়। ওইগুলো বিভিন্ন প্রোটেকশনের কাজে ব্যবহার করা হয়, এবং এরা বিভিন্ন ধরনের ডাটা স্টোর করতে পারে। সেই ডাটাগুলোকে তারা ব্লুটুথ বা অন্য কোনো ইয়ের মাধ্যমে, ওয়্যারলেস এর মাধ্যমে সে ট্রান্সফার করতে পারে। এখন ধরো আমি এমন একটা চিপ বানাইলাম, যে চিপটার কাজ হবে কি,
যে ধরো তুমি বডির তোমার যে তুমি যে ড্রেস পরো, তোমার টেক্সটাইল যে ড্রেস সেটার মধ্যে যেটা আরএফআইডি চিপটা ধরো বসানো আছে, খুবই একদম ধরো কাপড়ের মতো করি, এটা কাপড়েরই চিপ ধরে নাও, ঠিক আছে? তোমার জামা এটা বসানো আছে, তুমি টেরও পাবা না। এখন তোমার শরীরের ধরো হচ্ছে তোমার বডির তোমার ধরো হচ্ছে হার্ট রেট, বা তোমার বডির হচ্ছে ব্লাড প্রেশার, বা তোমার বডির মানে এই ধরনের যে ডাটা গুলা, মেডিকেল ইনফরমেশন গুলা, সাপোজ ধরো ও এটা স্টোর করতে পারে এবং এটাকে ও ট্রান্সফার করতে পারে, তাহলে কিন্তু কি লাভ হবে বলো তো? তোমার মেডিকেল ইনফরমেশন ও যে স্টোর করতে পারে এবং ট্রান্সফার করতে পারে, এটার মাধ্যমে কিন্তু ধরো আমি আমার একটা সিস্টেম ডেভেলপ করতে পারবো, যেটাতে আসলে তোমার হেলথ মনিটরিং এর কাজ করা যাবে, তাই না? বুঝতে পারতেছো? তো সেই ক্ষেত্রে মানে ধরো হ্যাঁ তুমি, বডি। ধরো তোমার হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে গেলা, বাসায় বসে সিক হয়ে গেলা, তাহলে সেই ইনফরমেশনটা পেয়ে ইনস্ট্যান্টলি কিন্তু ব্যবস্থা নেওয়া যাবে। যেমন এগুলো রিসার্চ হয় অনেক, ওইসব ওইসব ক্ষেত্রে এসব চিপ ব্যবহার করা হয়। এছাড়াও এগুলো পাসপোর্টে ব্যবহার করে, পাসপোর্টে আরএফআইডি চিপ ব্যবহার করা হয়। তুমি যে পাসপোর্ট করে থাকো তুমি জানার কথা, পাসপোর্টের মধ্যেও মানে এরকম ছোট চিপ থাকে, তুমি মানে বাইরে থেকে দেখলে হয়তো বুঝবা না, বাট থাকে। সো ব্যাংক কার্ডের মধ্যেও থাকে। এই আর কি ব্যাপারটা। এবং এরা হচ্ছে ডাটা স্টোর করতে পারে, এদের মেইন সুবিধা হচ্ছে এরা ডাটা স্টোর করতে পারে, অনেক সময় ট্রান্সমিটও করতে পারে, রিসিভারের ব্যবস্থা অনেক সময় এদের মধ্যে থাকে, এরা রিডার হিসেবেও কাজ করে, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, এই ট্যাগ সেন্সর গুলা ডিজাইন করা অনেক ইন্টারেস্টিং আর কি, বুঝছো? আমাদের ল্যাব এগুলো অল্প স্বল্প আমরা ডিজাইন করি মাঝে মধ্যে কিছু রিসার্চ পারপাসে, বাট খুব বেশি একটা এখন করা হয় না আর কি। তো সামনে ইচ্ছা আছে এগুলো একটু করার, যাই হোক, এই আর কি। এগুলো বডিউম তো আমাদের তো ফ্যাসিলিটিস নাই, এগুলা কাজকর্ম করা একটু টাফ আর কি। রিসার্চ পেপারে দেখি, এই যে দেখছো এরকম, আচ্ছা, একদম দেখো, ও এটা বুঝছি বুঝছি এটা এখন তোমার বুঝছি। লাইক, এটা তুমি আসলে তোমার বডিতে থাকলে তুমি বুঝবে না, ছোট্ট একটা চিপ। ঠিক আছে, আমার এরকম ইয়ে অবশ্য আমাদের ল্যাবে আছে, ওই যে এগুলাকে বলা হচ্ছে পলিমাইড, মানে একদম ইয়ের মতো, কি বলে, ওয়ান কাইন্ড অফ, বাঁকানো যায়, ফ্লেক্সিবল। তো এগুলার উপর ছোট ছোট ট্যাগ সেন্সর এগুলো ডিজাইন করা যায় আর কি এরকম। So এইগুলো জিনিস যারা বেসিক্যালি রিসার্চ করে ওরা হচ্ছে যে এগুলা জানে, বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করি, ওগুলোর সেন্সিটিভিটি বিভিন্ন জিনিসপত্র। আচ্ছা, তো এটা একটা জিনিস। মাইক্রোওয়েভের ক্ষেত্রে তো আমরা জানি মাইক্রোওয়েভ রেঞ্জে অনেক কিছুই করা যায়, বেসিক্যালি স্যাটেলাইট যে টেলিভিশন ব্রডকাস্টিং, ধরো আর্জেন্টিনায় খেলা হচ্ছে, আমি এখানে বসে দেখতেছি, এটা কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে, তো সেটা মাইক্রোওয়েভ রেঞ্জে কাজ করে। তারপর মোবাইল ফোনে যে সিগন্যাল গুলা, এগুলো মাইক্রোওয়েভ রেঞ্জে কাজ করে, বুঝতে পারছো? তো এগুলা ইনফ্রারেড রেডিয়েশন হচ্ছে মেইনলি আমরা যে রিমোট ইউজ করি না, টিভির রিমোট, হ্যাঁ হ্যাঁ। ওইখানে একটা রে যায় কিন্তু, তুমি ধরো যখন প্রেস করো ওটা যে অন হয়, একা একা একটা অন রেড হয় না, কালার, হ্যাঁ। এটা ওইটাকে বলি আমরা ইনফ্রারেড বা আইআর রেড রেডিয়েশন। সো এটা একটা রেঞ্জ আছে। বাকি এখানে আরো অনেক কথাবার্তা আছে, এগুলো একটু এখানে, এগুলো আমি আসলে সব তো আমি জানিও না, এখানে অনেক বর্ণনা আছে, এগুলো একটু পড়ো। যেমন আইআর রে আসলে আমার যেটুকু মনে পড়ে ইয়ে তো ব্যবহার করে, ওই যে আমরা গ্রিল বানাই না, ওই যে বারবিকিউ করো যে, ও টোস্টার, হ্যাঁ এইসব হ্যাঁ এইসব কুকের হ্যাঁ। কাজেও অনেক সময় এগুলো থাকে, আমি যতটুকু জানি। অপটিক্যাল ফাইবারের ভিতর থাকে, মানে অনেক এগুলো অনেক ইউজ আছে আর কি। এগুলা এখান থেকে একটু পড়ো, এগুলো পড়লো কারণ এগুলা দিয়ে তোমাদের সাথে কিছু ছোটখাটো ডেসক্রিপটিভ প্রশ্ন আসে, তো পড়বা। ভিজিবল লাইট রেঞ্জ তো আমরা সবাই জানি, ভিজিবল লাইট রেঞ্জ দিয়ে আসলে আমরা যেগুলো চোখে দেখতে পারি, যেমন আগেগুলো বললাম ওগুলো কিন্তু তুমি চোখে দেখতে পারো না। ভিজিবল লাইট রেঞ্জ তোমার 380 থেকে 780 ন্যানোমিটার, যে রেঞ্জটা, এটা কিন্তু তোমার চোখে দেখা যায়, আমরা খালি চোখে দেখতে পারি। তো এগুলোর বেশ কিছু কাজ আছে, যে আইআর রে দিয়ে কি অনেক সময় ডাক্তাররা যে ভেইনে তোমার হচ্ছে ইয়ে পুশ করে, এগুলো অনেক কিছু করে আর কি, এগুলো মেডিকেল অ্যাপ্লিকেশন আছে অনেক, কিন্তু ছবি আছে তোমাদের বইতে অনেক এটা প্র্যাকটিক্যাল ছবি। এক্সাম্পলের জন্য কোয়েশ্চেন আসবে যে কি হ্যাঁ, কি ইউজেজ থাকতে যেমন পারে। কোভিড-19 ওটা আমি পেশেন্টের লাংস বলবো। ইলুমিনেট করতে ব্যবহার করে, এগুলো দেখো, মানে এগুলো আমার ডেসক্রিপটিভ ও পড়ানোর এটা তো কিছু নেই। আপডেটেড। ইউভি লাইট তো ব্যবহার করে সব, এটা অবশ্যই জানো, ইউভি লাইট জালটাকে হ্যাঁ। আইডেন্টিফিকেশন করতে ব্যবহার করে। তারপর হচ্ছে তোমার আহ, দোকানে যে বারকোড স্ক্যান করতে দেখো, ওইখানেও ইউভি রেডিয়েশন থাকে, বুঝতে পারছো? তো এই হ্যাঁ জিনিসগুলো এটা দোকান ঘাটে প্রায়ই দেখবা আর কি। হ্যাঁ। আর আর আপনার হ্যাঁ ইউভি লাইটের জন্য এমনি কোয়েশ্চেন্স, মানে আমি কোয়েশ্চেন যখন করছিলাম একটা ইউভি লাইটের মানে ডেঞ্জার্স গুলা কি, যে হ্যাঁ, আমাদেরকে আই আই ড্যামেজ করবে বা কিছু এরকম হ্যাঁ, ওই ছিল। তো এগুলা, মানে এগুলো আগে কোশ্চেন সলভ করো বা এখান থেকে একটু রিডিং পড়ো, দ্যাটস ইট। মানে এগুলো আমি আর কি বলবো, এগুলা বইতেই পাবা কোশ্চেন গুলো, ঠিক আছে? আর দেন হচ্ছে তারপর তোমার হচ্ছে যে এক্স রে, এক্স রে তো কি করে জানো, আমরা শরীরে এক্স রে করি। গামারে আছে, গামারে, গামারে মেইনলি হচ্ছে তোমার ইয়ে করতে, গামারে হচ্ছে ক্যান্সার হলে তোমার হচ্ছে যে, গামারে হচ্ছে ক্যান্সার হলে তোমার মেইনলি ইয়ে তোমার হচ্ছে ডাক্তাররা কেমোথেরাপি দেওয়ার সময় ইউজ করে আর কি, ঠিক আছে? তো এই ও কথাবার্তা আর আচ্ছা। কি, এখানকার কোশ্চেন গুলো পড়ো।
আই হোপ এগুলা বোঝানো হয়ে যাবে আর কি। ইলেকট্রোম্যাগনেটিক হ্যাজার্ডস, হ্যাঁ এই হ্যাজার্ডস গুলোই তোমাদের আসে মনে হয়, যে কোনটার কি ইফেক্ট। এই এত বাংলা জিনিস হ্যাঁ, তো পড়তে পারবো এটা না। আমি করে হ্যাঁ এগুলা জাস্ট রিডিং করে মুখস্থ করে ফেলবা যেগুলা দরকার হয় আর কি। তোমাদের খুব বেশি মুখস্থ কোশ্চেন আসে না, যতটুকু আসে এটা এখান থেকে পড়লি বুঝি। এই যে আমি এতক্ষণ ধরে যা একবার বললাম দিই। এগুলো ছবি এগুলো এখানে দেওয়া আছে। সেন কমিউনিকেশন ইউজিং স্যাটেলাইট, এই স্যাটেলাইটের মাধ্যমে যে করে এটা, এটা একটু বলি। এটা অবশ্য আমি তোমাকে এবার বলছিলাম যে এক জায়গায় আর্থ স্টেশন থাকে, ওখান থেকে সিগন্যাল পাঠায়, এবং তারপর হচ্ছে ধরো, আমি এটা একটু যদি একে বুঝাই, ধরো তোমার হচ্ছে যে এরকম, যে ধরো এটা তো আর্থ, ধরো না, sorry, এটা আর্থ না, ধরো এটা হচ্ছে ধরো তোমার স্যাটেলাইট, এই যে এটা হচ্ছে ধরো তোমার স্যাটেলাইট যে এইটা। এখন তোমার আর্থের এক জায়গা থেকে সিগন্যাল পাঠাচ্ছে, ও ট্রান্সমিট করে এটা আরেক জায়গায় পাঠাচ্ছে। মোটামুটি এইভাবে কাজ করা হয়, ঠিক আছে। অনেক রকমের তোমাদের স্যাটেলাইট হয়। তার মধ্যে জিও স্যাটেলাইট বা যেটাকে আমরা বলি জিও স্টেশনারি স্যাটেলাইট, এটা মেইনলি হচ্ছে মেইনলি আমরা ইউজ করি, 3600 কিলোমিটার উপরে থাকে, ঠিক আছে। এছাড়াও তোমার মেইনলি স্যাটেলাইট তিন রকম হয়, জিও, মিও, লিও, ঠিক আছে। জি লিও হচ্ছে বেসিক্যালি লো আর্থ অরবিট স্যাটেলাইট, লো আর্থ অরবিট স্যাটেলাইট, এটাকে আমরা বলি লিও। আরেকটা আছে মিও, মানে মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইট। আরেকটা হচ্ছে জিও, জিও স্টেশনারি স্যাটেলাইট, এই যে এইটা। সো এগুলা, এইটা একটু হাই ডিস্টেন্সে থাকে, এটা একটু মোটামুটি মিডিয়াম, এটা একদম লো ডিস্টেন্সে থাকে, বুঝতে পারছো। সো মেইনলি হচ্ছে জিও যে স্যাটেলাইটটা, এটাই হচ্ছে তোমার মোটামুটি একটা ওয়ান থার্ড, একটা জিও স্টেশনারি স্যাটেলাইটই ওয়ান থার্ড পৃথিবী আর্থকে কভার করতে পারে। মানে তোমার যত নিচে থাকবে স্যাটেলাইটটা তত কম জায়গা কভার করতে হবে। যেমন লোয়ার অরবিট দেখো মাত্র এতটুকু জায়গা কভার করতেছে এক একটা। তো তাইলে তোমার বেশি কাভারেজের জন্য আসলে দরকার হচ্ছে এই হাইটে বসানো, জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো, বুঝতে পারছো জিনিসটা। এতটুকু বেসিক কনসেপ্ট জানলেই হবে। আর বাকিটা এখানে যা রিডিং করা আছে এখান থেকে পড়বে। এই যে আমি বলেও দিচ্ছিলাম যে 35,000 বা 36,000 কিলোমিটার উপরে থাকে জিও স্টেশনারি স্যাটেলাইট। লোয়ার যে অরবিট গুলো এক খুব একটা কাছাকাছি রেঞ্জ থাকে। এক 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 রকম। হ্যাঁ যেমন লোয়ার অরবিট থাকে তোমার 2,000 কিলোমিটারের মধ্যে, এই আর কি। ওগুলো আলাদা ইউজ আছে, ওগুলো অন্য কাজে ব্যবহার করে। আবার জিওস্টেশনারি স্যাটেলাইট আর অন্য কাজে ব্যবহার করে, বুঝতে পারছো। জিওস্টেশনারি স্যাটেলাইট কিন্তু আবার তোমার যে ইয়ে কি বলে, তো তোমার হচ্ছে যে ডাটা ট্রান্সফার করতে পারে না ওকে। ওদেরকে তোমার টেলিভিশন ট্রান্সমিশনে তোমরা দেখো, লাইভ টেলিকাস্টের সময়। আবার লোয়ার অরবিট গুলাকে দিয়ে কিন্তু আমরা ডাটা ট্রান্সফার করি, মানে এখানে এইরকম কিছু ব্যাপার স্যাপার আছে আর কি, বুঝতে পারছো। এবং ওটা ফাস্টও না অত বেশি। এরকম কিছু কথাবার্তা আছে, এগুলো একটু দেখো। এখানে কিছু কথাবার্তা আছে, ইন্টার কানেকশন দিয়ে ব্লুটুথ হেডসেট, এগুলো সবই আসলে সিগন্যালের ব্যাপার স্যাপার ওটাই। অ্যানালগ আর ডিজিটাল সিগন্যাল, এটা নিয়ে একটু কথা বলি। অ্যানালগ সিগন্যাল হচ্ছে বেসিক্যালি, খুব সহজ ভাষা আমি যদি তোমাকে বলি, যেখানে ডাটা হচ্ছে তোমার কি, যেখানে ডাটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বলতে আমি বুঝাচ্ছি, ধরো এইটা হচ্ছে তোমার সিগন্যাল, এইটা হচ্ছে তোমার সিগন্যাল, বুঝতে পারছো। ধরো একটা র্যান্ডম এটা সিগন্যাল, হ্যাঁ, এই হ্যাঁ। বরাবর টাইম আর এই বরাবর হচ্ছে তোমার ভ্যালু। আমার সাউন্ডটা কমায় দাও। এই বরাবর টাইম আর এই বরাবর হচ্ছে তোমার ভ্যালু, বুঝতে পারছো। খেয়াল করে দেখো, তুমি টি এর যেই ভ্যালুই নাও না কেন, তুমি কিন্তু একটা ভ্যালু পাবা যে কোনো একটা টাইমে। ধরো t = 1 বা t = 0.27, t = 3, এরকম যে কোনো একটা টাইমেই কিন্তু তুমি কি পাবা বলো তো, তুমি হচ্ছে করেসপন্ডিং ওই সিগন্যালের ভ্যালু কিন্তু পেয়ে যাও। মানে এটা একটা কন্টিনিউয়াস ওয়েভ, কারণ তুমি যে কোনো টাইমেই তুমি কিন্তু একটা সিগন্যালের ভ্যালু পাচ্ছ। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, কিন্তু ডিজিটাল মানে যে সিগন্যাল, কোনো হ্যাঁ। হ্যাঁ কিন্তু ডিজিটাল সিগন্যাল যেটা, ডিজিটাল সিগন্যালের কনসেপ্টটা হচ্ছে, ধরো আমি পার্টিশন, ধরো আমি 5 সেকেন্ড পর পর ডাটা নিব। ধরো আমি 5 সেকেন্ড পর ডাটা নিলাম, তাহলে এই t = 5 একটা ডাটা, t = 10 একটা ডাটা, 15 একটা ডাটা। তার মানে হচ্ছে তুমি t = 5 এ ডাটা পাচ্ছ, 10 এ পাচ্ছ, 15 এ পাচ্ছ, 20 তে পাচ্ছ, কিন্তু তুমি কিন্তু, আমি যদি t = 12 এ কত, তুমি কিন্তু ওই ডাটা পাবা না। আমার কথাকে বুঝতে পারছো? এইভাবে তুমি পার্টিশন করে করে ডাটা নিচ্ছ। এইভাবে আসলে এটাকে আমরা বলি স্যাম্পলিং করা। স্যাম্পলিং করা বা কোয়ান্টাইজেশন করা হয়, যে ওগুলো তোমার বোঝা দরকার নেই, এগুলো আমরা উপরে ক্লাসে পড়ি। তো এইটা হচ্ছে মেইন কনসেপ্ট, যে আমরা অ্যানালগ সিগন্যাল থেকে এরকম স্যাম্পলিং করে করে ডাটা নিই, এবং সেই স্যাম্পল ডাটাগুলোকে অনেকগুলো প্রসেস করার মাধ্যমেই পরবর্তীতে আমরা ডিজিটাল সিগন্যাল পাই। তার মধ্যে ডিজিটাল সিগন্যালে কিন্তু তুমি প্রত্যেকটা যে কোনো টাইমের জন্য বা কন্টিনিউয়াস টাইমের জন্য তুমি কিন্তু সিগন্যালের ভ্যালু পাবা না। এইটাই হচ্ছে আচ্ছা। ডিজিটাল আর অ্যানালগ সিগন্যালের মধ্যে পার্থক্য, এবং ডিজিটাল আর সিগন্যাল অ্যানালগ ডিজিটালি সিগন্যাল কি, থেকেই আসে। লাইক মানে টাইমটা ডিপেন্ডেন্ট, মানে সরি ডেটার জন্য হচ্ছে টাইমটা ডিপেন্ডেন্ট, টাইম একটা স্পেসিফিক থাকার জন্য একটা স্পেসিফিক ডেটা পাই এরকম। টাইম কিন্তু উপরেরটাও ডিপেন্ডেন্ট, দুইটাই টাইম ডিপেন্ডেন্ট, কিন্তু তুমি অ্যানালগের যে কোনো টাইমের জন্যই সিগন্যালের ভ্যালু পাবা। কিন্তু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে তুমি যে কোনো টাইমের জন্যই সিগন্যাল পাবা না। তুমি যেই টাইমে স্যাম্পল ভ্যালু নিছো ওইখানেই তুমি শুধু সিগন্যালের ভ্যালু পাবা, বাকিগুলোতে হয়তো পাবা না, জিরো দেখাবা। যেমন তুমি এখানে এই যে ছবি একটা দেখতেছো, যে এখানে এই টাইম পর্যন্ত কিন্তু আমার কোনো ভ্যালু নাই,
আমার এই পোর্শন পর্যন্ত আবার ওয়ান, আবার এই পর্যন্ত কোনো ভ্যালু নাই, এই পোর্শনটুকু ওয়ান। বুঝতে পারতেছো আমার কথা? জি। অর্থাৎ তুমি সব টাইমের জন্য তুমি সিগনালে ভ্যালু পাবা না আর কি। যেগুলোর জন্য তুমি নাও নাই ওগুলোর জন্য কিভাবে পাবা আর কি, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ। এইটাই আর কি, একটা অন অফ টাইপের হয়। তো সবসময় অন অফ যে হতেই হবে এরকম না। মেইন কনসেপ্ট আমি তোকে বুঝাই দিলাম আর কি। তো এইগুলো বাকিগুলো বাংলা কথা এখান থেকে পড়ে নিও। এই যেমন এইখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগতেছে। যখন আমরা কথা বলি আমাদের কথা কিন্তু ডিজিটাল না। আমরা যখন এই যে মাইক্রোফোনের সামনে কথা বলতেছি, আমাদের এই কথাটা কি অ্যানালগ না ডিজিটাল বলো তো? আমাদের কথার যে সিগন্যাল এটা কিন্তু অ্যানালগ কথাটা সিগন্যাল। অ্যানালগ, হ্যাঁ। ইয়েস। এখন এই অ্যানালগটাকে আমরা সাধারণত ডিজিটালে কনভার্ট করি, এবং এইটাই কনভার্সনটা যে করে তাকে বলা হয় এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এই যে এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তুই বলতে পারো কেন করে, কেন করে এটা পরে বুঝো। মেইন কনসেপ্টটা হচ্ছে আমি যে কথা বলছি মাইক্রোফোনের সামনে, এইটাকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতে হয়, এই প্রসেসটাকে বলে এনকোড করা। বুঝতে পারতেছো? এবং দেখো আমার হ্যাঁ। সিগন্যালটা ছিল অ্যানালগ, এখান থেকে আমি ডিজিটাল কনভার্ট করে এটা পাইলাম। দেন এইটাকে দাবারে লেজার ডায়োড দিয়ে পাঠানো হয়, এবং পালস বিম করে। এবং এইটা দেখো পরবর্তী ইনফ্রারেড, ইনফ্রারেড হইতে পারে, বা এটা মাইক্রোওয়েভ রেঞ্জও হতে পারে। ওরা ইনফ্রারেড দেখাইছে কারণ ওরা এখানে মেইনলি একটা, যাই হোক এটা অনেক কিছু হতে পারে। তো সেই রকম সিগন্যালটাকে আমি পাঠাই দিচ্ছি, সেই সিগন্যালটা পরে ধরো অপটিক্যাল ফাইবার বলো বা যে কোনো মিডিয়াম বলো, সেই এটা ওয়্যারলেসও হতে পারে, ওয়্যারলেস মিডিয়াম হতে পারে। ওরা ওয়্যার্ড মিডিয়াম দেখাইছে, ফাইবারের মাধ্যমে পাঠাচ্ছে। পাঠানোর পর যখন এই পুরাটা কিন্তু সেন্ডার সাইড, মানে একজন কথা বলতেছে, আমি ধরো আমি তোমার কাছে পাঠাচ্ছি, তো আমার কাছ থেকে তোমার কাছে ভয়েসটা যাচ্ছে, তো এটা হচ্ছে আমার সাইড সেন্ডার। আর তোমার সাইডে তাহলে কি হচ্ছে, তোমার সাইডে সিগন্যাল না আবার আবার এরকম একটা ফটো ডায়োড বা লেজার দিয়ে পাস করে দেওয়া হচ্ছে। তারপর সেইটাকে রিপিট, আচ্ছা এখনো যায় নাই, রিপিট বা অনেক সময় জেনারেটর রিজেনারেটর বলে, মানে সিগন্যাল ধরো যখন যায় কিছু ডিস্টেন্স যাওয়ার পর ও কিন্তু ডাই আউট হয়ে যায় বা একটু কিন্তু স্ট্রেংথ কমে যায়। তো এটাকে আবার তোমার বুস্ট আপ করার জন্য রিজেনারেটর ব্যবহার করা হয়, বুঝতে পারছো? তো এরকম রিজেনারেটর থাকে বা রিপিটার থাকে, যে ধরো তোমার ডাই আউট হয়ে যে সিগন্যালটাকে আবার অ্যাম্পলিফাই করে। ক্লিয়ার? দেন এই অ্যাম্পলিফাই বা বুস্ট আপ হওয়া সিগন্যালটা কিন্তু আমাদেরকে ডিজিটাল না অ্যানালগ? ডিজিটাল কিন্তু, এখনো কিন্তু ডিজিটাল। আমি একবার অ্যানালগ থেকে ডিজিটাল করে ফেলছি, তো এখনো কিন্তু সিগন্যালটা ডিজিটাল। তারপর এই ডিজিটালটাকে আমাদের কি করতে হবে শোনার জন্য? ডিজিটাল কথা কি তুমি শুনতে পারবা? তাহলে আমার কথা ধরো তোমার কাছে কন্টিনিউয়াসলি যাচ্ছে না, একটু পর পর ভেঙে ভেঙে যাচ্ছে, তুমি কি আমার কথা বুঝবা? না, তখন বুঝবো না। এই তো, তাহলে কি করতে হবে? ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিট করার জন্য ভালো, কারণ ডিজিটাল সিগন্যাল নয়েজের সাথে মানে কম নয়েজ দ্বারা অ্যাটাক হয়, বা নয়েজে ওর ইফেক্ট কম থাকে, এই কারণে আমরা ট্রান্সমিট করার জন্য ডিজিটাল সিগন্যাল পাঠাচ্ছি। কিন্তু আসলে কি ডিজিটাল সিগন্যাল কথা শোনা যাবে? যাবে না, ওকে আমার কন্টিনিউয়াস সিগন্যালে কনভার্ট করতে হবে। এবার তাহলে কি করতে হবে? ডিজিটাল টু অ্যানালগ কি করতে হবে শোনার জন্য? ডিজিটাল টু অ্যানালগ। দ্যাটস ওয়াই এবার আমি কি ব্যবহার করছি, ড্যাক, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। আগেরটাকে বলতাম এডিসি, এটাকে বলি ড্যাক। সো এই অ্যানালগ ডিজিটাল কনভার্টার এনকোডার থেকে ড্যাকের মাধ্যমে আমি এখন করবো, তাহলে ওটা যদি এনকোড হয় এটা কি ডিকোড। তারপর ওই সিগন্যালটা ধরো অবশ্যই তুমি পুরোপুরি ব্যাক পাবা না, স্ট্রেংথ একটু কম থাকবে, তার মানে তাকে কি করতে হবে? অ্যাম্পলিফাই করতে হবে। সেই অ্যাম্পলিফায়ার আমি ব্যবহার করব। অ্যাম্পলিফাই হয়ে যাওয়ার পর আমি অ্যাম্পলিফাইড অ্যানালগ সিগন্যাল পাবো। আমরা কথা বলার সময় মাইক্রোফোন ব্যবহার করি, আর শোনার সময় কি ব্যবহার করি? লাউড স্পিকার না? শোনা, এটা হচ্ছে হ্যাঁ, তুমি শোনার সময় লাভ দেবে। হেডফোনের মধ্যেই দেখবা। সো লাউড স্পিকারের মাধ্যমে কথাটা তারপর রিসিভারের কাছে চলে যায়। এই পুরো প্রসেসটা যদি বুঝো তাহলে অ্যানালগ ডিজিটাল বুঝার কথা। তার মানে হচ্ছে আমি কথাও বলতেছি অ্যানালগ, তুমি শুনতেছো অ্যানালগ, বাট মাঝের প্রসেসে কি করা হয়েছে? ডিজিটাল। কথা বুঝতে পারলা? এবং তুমি নিচের মানে আরেকটা, হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ। মানে ট্রান্সমিটটা করতেছি ডিজিটালি, কথাও বলতেছি অ্যানালগ, রিসিভও করতেছি অ্যানালগ, বা অ্যানালগে কনভার্ট করতেছি। এখন তুমি যদি মাঝের পোর্শনটুকু এই পোর্শনটুকু দেখো, রিজেনারেটর আসলে কি করে? রিজেনারেটর আমি বলছিলাম যে বুস্ট আপ করে, ও ক্লিন আপের কাজও করে। ধরো একটা সিগন্যাল এরকম নয়েজি, ধরো এই যে ডাটাটা তুমি যখন এখান থেকে পাঠাচ্ছ, এটা যে মিডিয়াম দিয়ে যাবে ও কি নয়েজের শিকার হবে না? নয়েজ মানে তো বুঝো আনওয়ান্টেড সিগন্যাল। ধরো একটা হুম, ডাটা, ধরো তুমি ইয়ারের মাধ্যমে ট্রান্সমিট করেছো, যেটা আমরা ধরো রেডিও যখন শুনি, রেডিও স্টেশন থেকে কি করে সিগন্যাল ট্রান্সমিট করে দেয়, তারপর সেটা আমাদের অ্যান্টেনায় ধরা পড়ে আমরা শুনতে পাই। কিন্তু কথা হচ্ছে আমরা যখন নিব, ওইখান থেকে যে সিগন্যাল পাঠাচ্ছে, মাঝে এই যে বাতাস দিয়েও যখন আসবে, অনেক আরো অনেক সিগন্যাল থাকবে না? মোবাইল সিগন্যাল, তারপর হচ্ছে আবিজাবি অনেক সিগন্যাল থাকবে। বাট ওগুলা সবই কিন্তু তার জন্য কি আনওয়ান্টেড সিগন্যাল, মানে ওই সিগন্যাল গুলা আনওয়ান্টেড, সে হ্যাঁ, চাচ্ছে কাজ না, করবে। কিন্তু ও গিয়ে তাও ওকে ডিস্টার্ব করবে।
এবং তোমার সিগন্যালটার মধ্যে এক ধরনের নয়েজ অ্যাড করবে। ধরো এই যে দেখো নয়েজি সিগন্যাল, তোমার অ্যাকচুয়াল সিগন্যালটা হয়তো ছিল এরকম, কিন্তু নয়েজ হয়ে গিয়ে এটা কিরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে সাপোজ। বুঝতে পারছো? তাহলে এটাকে ক্লিন হ্যাঁ করা দরকার। এই ক্লিনিং এর কাজটা করে হচ্ছে রিজেনারেট। যদি এত সুন্দর করে জীবনও ক্লিন করে না, জাস্ট বললাম আর কি, এরকম থাকে। বুঝা গেছে? আমার মেজর এগুলাতেই। হ্যাঁ, সো এখন এই বুঝতে কারণে পেরেছি। এগুলা আমার একটু সহজে সুবিধাই হয়। মেকিং ডিজিটাল ফোন কল, মোটামুটি ডিজিটাল ফোন কলও সেম অ্যাটিটিউড করে আর কি। এটা একটু রিডিং পড়ে নিও, একই জিনিস দিয়ে আবার বললাম না, এই আর কি। আচ্ছা, চ্যাপ্টারটা মনে হয় এখানেই শেষ। এই চ্যাপ্টারে আসলে তেমন কিছু নাই। তো চ্যাপ্টারটা এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেন গুলো আমি একটু পড়ে যাই আর বাসায় তুমি একটু পড়বাই। যেমন এখানে বলছে ফার্স্ট কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট when comparing gamma rays and microwaves? আচ্ছা, গামা রে আর মাইক্রোওয়েভের মধ্যে ওরা বলছে মাইক্রোওয়েভ হ্যাভ এ হায়ার স্পিড ইন এয়ার এন্ড সেম ফ্রিকোয়েন্সি। কথা হচ্ছে সবার স্পিড তো সেম। সো এই স্টেটমেন্টটা ভুল। বুঝতে পারছো আমার কথা? সবাই তো, হ্যাঁ সবাই তো লাইট ভেলোসিটিতে চলে। সো এই কনসেপ্টটা ভুল। হায়ার স্পিড বলতে কোনো কিছু নাই। মাইক্রোওয়েভ হ্যাভ হায়ার ফ্রিকোয়েন্সি অ্যান্ড দি সেম ওয়েভলেন্থ। জীবনেও দুজন ওয়েভলেন্থ সেম না। সো তাহলে এটাও আসলে ভুল হবে। সেম স্পিড এটা ঠিক, বাট মাইক্রোওয়েভ হ্যাভ এ লঙ্গার ওয়েভলেন্থ। তাহলে দেখো গামা রে কিন্তু এই সাইডে ছিল, মাইক্রোওয়েভ এই সাইডে ছিল, এইদিকে গেলে ওয়েভলেন্থ বাড়ে, নিচে ছবিও দেওয়া আছে। তার মানে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এইটাই কারেক্ট, মাইক্রোওয়েভ হ্যাভ এ হায়ার ওয়েভলেন্থ এন্ড সেম স্পিড। বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, একটু বুঝতে পেরেছি। দেন ছবি ইজ দিস পার্ট অফ ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এটা আমরা এমনিও জানি। ইনক্রিজিং আর, হুইচ রো কারেক্টলি ডিসক্রাইবস দ্য লেভেল পি কিউ আর। তাহলে খেয়াল করে দেখো এখানে পি যেটা দেওয়া আছে, পিটা কি হবে দেখো, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। এখানে কি ছিল, আইআর ছিল না? এখানে কিন্তু আইআর ছিল, মনে আছে? আচ্ছা, এটা কিন্তু একটু মুখস্থ করতে হবে, যাই হোক। বুঝতে পেরেছি। কিউতে, কিউতে কে ছিল বলো তো? গামা রে, তার আগে কি ছিল, এক্স রে ছিল না? হ্যাঁ, গামার আগে এক্সট্রা ছিল। আচ্ছা। আর আর এইদিকে গেলে কে বাড়ে, এইদিকে গেলে কে বাড়ে? এগুলো কিন্তু ওয়েভলেন্থ কম ছিল, মনে আছে? এগুলা ওয়েভলেন্থ, এইদিকে ওয়েভলেন্থ বাড়তেছে। তার মানে এইদিকে গেলে ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি হবে, তবে আর হবে ফ্রিকোয়েন্সি। তার মানে অপশন বি। আচ্ছা। বুঝা গেছে? হ্যাঁ তো ওই এই কারণে স্পেকট্রামটা মনে রাখবা, প্যাটার্ন গুলা, ভ্যালু গুলা, তারপর ইয়ে রেঞ্জ গুলা কি হচ্ছে সম্পর্ক। Which is the following statement is true for automatic wave? They all have same frequency. No, সবার frequency কোনোদিনই সেম না, সবার স্পিড সেম। So option C is correct. Clear? ক্লিয়ার। আচ্ছা। দেন 4 নাম্বার হচ্ছে, এটা তো আসলে এটা তো হচ্ছে ডিসপারশন আর কি। এখান থেকে একটা হোয়াইট লাইট পাঠাচ্ছ প্রিজম দিয়ে, তারপরে যে 7টা ভাগে ভাগ হয়, এগুলো তো মনে হয় জানো। ডিসপার্স হয়ে যায়, 7টা লাইটে ভাগ হয়ে যায়। সো হোয়াট উইল বি সিন এট বি, হোয়াট উইল বি সিন এট সি? আচ্ছা, এই কোশ্চেনটা তুমি একটু বাসায় দেখো, এটা আমার পরিচিত লাগতেছে না, অনেকদিন আগে পড়ছি। আচ্ছা, আর পড়ানো কিছু নাই, লাস্টের এই 6 নম্বর কোশ্চেনটা পড়াই দিই, বাকিটা তুমি বাসায় পড়ে নিবা। এখানে বলছে স্টুডেন্ট শাইন্স এ বিম অফ monochromatic red light at a prism. The red light has wavelength 700 nanometer. এটা হচ্ছে ল্যামডা। ইউজ দ্য v equal to f lambda to calculate the frequency. So v equal to f lambda। এখানে v কত বলো তো? v হচ্ছে লাইট ভেলোসিটি c, সেটা হচ্ছে কত, 3 ইন্টু 10 to the power 8। বুঝা গেছে? এটা বলে দেয়া নাই, কিন্তু বুঝে হ্যাঁ নিতে হবে, কারণ ইলেকট্রোম্যাগনেটিক লাইটের ভেলোসিটি হয় লাইট ভেলোসিটি। আর এফ তো আমরা বের করবো, ল্যামডা কত হবে, 700 ইন্টু 10 to the power -9। এখান থেকে ক্যালকুলেশন করে কি বের করবা, এফ বের করবা। বুঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ইজ দ্য ওয়েভলেন্থ অফ ইনফ্রারেড ওয়েভস লঙ্গার ও শর্টার দেন 700 ন্যানোমিটার? আচ্ছা, এটা তোমাকে চার্ট থেকে বের করতে হবে। তবে আমি যেটুকু জানি যে 380 থেকে 780 হচ্ছে ভিজিবল। সো এইটা হচ্ছে আইআর এর চেয়ে আমার মনে হয় ইয়ে, আইআর এর চেয়ে আমার মনে হয় কম আর কি, ঠিক আছে? আইআর এর ওয়েভলেন্থ আরেকটু বেশি, ঠিক আছে? সো এটা মনে হয় শর্টার। তাও তুমি একটু শিওর হয়ে নিও, এটা শর্টার হওয়ার কথা, কারণ এটা ভিজিবলের মধ্যে পড়তেছে, আর ভিজিবলের পর আইআর আসে। সো ওয়েভলেন্থ তাহলে আইআর হ্যাঁ এ বেশি, এটার কম। তাও একটু দেখে নিও। এই হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে তেমন কোনো পড়াশোনাই নাই, কারণ এই চ্যাপ্টারটা আমি আসলে আগেই বললাম তো, এই চ্যাপ্টারে একদম কোনো পড়াশোনা নাই, বুঝতে পারছো? একদমই একটা একটা সিলি চ্যাপ্টার আর কি। এটাতে তেমন কোনো পড়াশোনা নেই। এটা কয় নাম্বার চ্যাপ্টার ছিল? 15, 15, 15। আচ্ছা হ্যাঁ, 15 ছিল। আচ্ছা, আমি তোমাকে 14, 15 দুটাই পড়াই ফেলছি একসাথে, বুঝতে পারছো? হ্যালো? জি হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, 14 আসলে সিমিলার আমি, ছিল। 14 আসলে আমি ওইভাবে পড়াই নাই, কারণ এই ওয়েভের চ্যাপ্টারটাতে অনেক কিছু আছে। তবে যেগুলো আমি অলরেডি তোমাকে পড়াই ফেলছি, তো তুমি বাসায় একটু এই ম্যাথ গুলা করবা। যেমন F = 1/T আমি তোমাকে পড়াইছি, V = F lambda আমি তোমাকে পড়াইছি, ওয়েভ এনার্জি রিলেশন আমি তোমাকে পড়াইছি।
সো ট্রান্সভার্স লঙ্গিটিউডিনাল আমি তোমাকে পড়াইছি, বুঝতে পারছো? তো এই কারণে এই হ্যাঁ। পড়াগুলো আমি রিপিট করলাম না, এগুলো তুমি জাস্ট বাসায় পড়ে এই কোশ্চেন গুলো সলভ করে ফেলো। এবার আমাকে বইলো যে ভাইয়া আমার এটা সমস্যা, কারণ ওকে। এইটা অলরেডি আমি তোমাকে সাউন্ড পড়ানোর সময় অর্ধেকের বেশি পড়াই ফেলছি। এই যে এইগুলো আর কি করাবো বলো, এই কারণে আমি এটা আর অত পড়াইলাম না, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে আসলে পড়ানো কিছু নাই, জাস্ট ওয়েভ হচ্ছে। এখন ওয়েভের কিছু প্রপার্টিজ একটু পড়াই। ওয়েভের কিছু প্রপার্টিজ আছে, লাইক ওয়েভ কিন্তু রিফ্লেক্ট করে, বুঝতে পারছো? যেমন সাউন্ড ওয়েভ রিফ্লেক্ট করতেছো, ওয়েভ মানেই সে কি করবে, তার মধ্যে একটা রিফ্লেকশন প্রপার্টিস থাকবে, বুঝা গেছে? হ্যাঁ। তারপর হচ্ছে তার রিফ্রাকশন প্রপার্টিস থাকবে। রিফ্রাকশন তো মনে হয় পড়ছিলা, লেন্সে হয়। ধরো একটা এয়ার, এটা হচ্ছে ধরো এয়ার মিডিয়াম, আর এটা ধরো হচ্ছে গ্লাস মিডিয়াম। দুটাই কিন্তু কি, দুটাই কিন্তু তোমার কাছাকাছি মিডিয়াম। তো এখান থেকে যখন লাইট যাবে, এভাবে ধরো পড়লো, তখন এই যে এখানে একটা পারপেন্ডিকুলার এভাবে একটু বেঁকে যাবে, বুঝতে পারছো? বাট যাবে, ওই মিডিয়ামে পাস করবে। আর রিফ্লেক্ট মানে হচ্ছে পুরোপুরি ব্যাক করা, বুঝতে পারছো? তো এই দুটো প্রপার্টিস ওরা আছে। তারপর হচ্ছে ওর আরেকটা প্রপার্টিস আছে হচ্ছে তোমার ডিসপারশন প্রপার্টিস, যেটা হচ্ছে তোমার প্রিজমে হয়, একটু পরে দেখাবো। তারপর হচ্ছে ওর আরেকটা প্রপার্টিস আছে তোমার হচ্ছে যে ডিফ্রাকশন প্রপার্টিস, এটা বড় ক্লাসে উঠলে পড়বা, এটা তোমাদের এই ক্লাসে নাই। তারপর আছে ওর ইন্টারফারেন্স প্রপার্টিস, ইন্টারফারেন্স প্রপার্টিস তোমরা বড় হলে পড়বা। আরেকটা আছে হচ্ছে ওর আরেকটা যে কি প্রপার্টিস আছে আমার এই মুহূর্তে মনে আসতেছে না। তো এইগুলো আর কি, বুঝতে পারছো? হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ, জি ভাই, ক্লিয়ার। এখন যে সেগুলো মনে রাখতে হবে এটা না, হচ্ছে একটু মনে একই রাখতে রকম হবে। লেখা। আর এখান থেকে ছবি দেখবা, তোমার বইতে সবগুলো ছবি ডিসক্রিপশন দেওয়া আছে, আমি মুখে বুঝাই দিলাম রিফ্লেকশন কিভাবে হয়। আর এই জিনিস আমার পড়াইতে হবে বলো? আসলো, তারপর হচ্ছে নর্মাল আঁকলা, নর্মাল না, আঁকার পর হ্যাঁ, হচ্ছে যে অ্যাঙ্গেল সহ এগুলো এগুলো স্টেপ একদম, বাই স্টেপ। এগুলো স্টেপ, এগুলো সিম্পল যে রিফ্লেকশনের ছবি দেখলে এগুলো তুমি বুঝে যাবা। এবং এই যে এখানে আসতেছে তারপর ডিপ ফাস্টের যে বিষয়টা, এগুলো আমরা আগে আলোচনা করে ফেলছি ওই যে তোমাকে ওই চ্যাপ্টার পড়ানোর সময়। ডিফ্রাকশন মানে হচ্ছে আসলে তোমার ডিফ্রাকশন একটা মেকানিজম, একটা ফেনোমেনা। ধরো যখন কোনো একটা ধরো ছিদ্র বা হোল দিয়ে যখন যাবে ওয়েভ, তখন আসলে ওই জায়গা থেকে তোমার হচ্ছে পরবর্তীতে আবার ওয়েভলেট আকারে বের হয়। এটা আমি একটু দেখাই। ধরো ধরো এইটা হচ্ছে একটা ছোট্ট একটা কি ছিদ্র বা হোল, বুঝতে পারছো? খুবই ছোট, খুবই ছোট। ধরো এখানে একটা ওয়েভ আসতেছিল এইভাবে, ওয়েভ আসতেছিল। এই জায়গাতে যখন ওয়েভ আসবে, তখন আসলে যেটা হবে দেখো, এই এইগুলা কিন্তু ব্লক হয়ে যাবে, এতটুকু কিন্তু ব্লক হয়ে যাবে, শুধুমাত্র এতটুকু পাস করবে, বুঝা যাচ্ছে? ওয়েভের এই হ্যাঁ। পোর্শন গুলা কিন্তু ব্লক হয়ে যাবে। তখন এখানে এই ছোটটুকু অংশ পাস করবে, এবং ও আবার এইভাবে পাস করতে থাকবে। কথা বুঝা গেছে? এই ছবিটাই হ্যাঁ, দেখো নিচে দিচ্ছে, ক্লিয়ার? ডেসক্রাইব করে, কোনো জি একটা ভাই, clear। হোলের মাধ্যমে এইটিকে, আর এই ফেনোমেনাটাকে আমরা সাধারণত বলি হচ্ছে ডিফ্রাকশন ফেনোমেনা আর কি। এটার কারণে অনেক কিছু হয় এগুলা। যেমন আমাদের বেসিক্যালি ফগি এয়ারে তোমার যে সানটা বেসিক্যালি ডিফ্রেক্ট হয়ে চারদিকে তোমার স্প্রেড হয়ে যায়। এই জিনিসগুলো এখানে আছে আর কি, এগুলো আমি অত, এগুলো আসলে তুই নিজেই বই পড়লে অনেক ভালো বুঝবা, আর আমার এখানে তেমন পড়ানো কিছু নাই এখানে। ডিফ্রেকশন মোরলেস এখানে অনেকগুলো কথাবার্তা আছে। ডিফ্রেকশন আসলে কতটুকু হবে এটা ডিপেন্ড করে এই হোলটা কত বড় সেটার উপর। হোল যত বড় হবে ডিফ্রেকশন তত কম হবে। তো এখানে হোল অনেক বড়, তো বেশিরভাগ বেশিরভাগ কিন্তু পাস করতে পারতেছে, প্রবলেম নাই। হ্যাঁ, কিন্তু হোল বেন্ড যদি হবে ছোট না। হয়, তাহলে কিন্তু ডিফ্রাকশন বেশি হবে, বুঝতে পারছো? অবশ্যই হোল একটা সার্টেন লেন্থের হইতে হয় আর কি। ওয়েভ লেন্থের সাধারণত আমরা যে ফ্রিকোয়েন্সিতে কাজ করি, ওই ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থের একটা সার্টিন অর্ডারে হয় আর কি। তো এখানে এটাই বলছে যে হ্যাঁ। কম্পারিজন গ্যাপ ইজ ওয়াইডার, সো ইট ইজ নট মাচ বিগার দেন দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভস, সো দ্য ডিফ্রেকশন ইফেক্টস ইজ নট সো প্রোনাউন্সড। সো এখানে ডিফ্রেকশন হবে, এই যে বড়টার ক্ষেত্রে ডিফ্রেকশন হবে, বাট ইটস নট সো মাচ প্রোনাউন্সড, ক্লিয়ার? তো যত ছোট জি। হবে সেটা তোমার কাছে তত বেশি ভিজিবল হবে, তত বেশি প্রভাব। সো এই যে এটা এজের সাথে রিলেটেড, ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আরো এখানে কথাবার্তা আছে, ডিফ্রেকশন অলসো হ্যাপেন্স অ্যাজ ওয়েভ পাস অ্যান এজ। এটা যখন এজ দিয়ে যাবে, এটাই বলছি, হোল বা এজ দিয়ে যাবে, গ্রেটার দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ, দ্য গ্রেটার দ্য অ্যাঙ্গেল অ্যাট হুইচ দে আর ডিফ্রেক্টেড। এই কথাবার্তাগুলো একটু পড়ে নিও, এগুলা থেকে তোমাদের একদম বেসিক কিছু শর্ট কোশ্চেন্স আছে, বুঝতে পারছো? সো এগুলো এখানে আবার ছবি দিছে, তো ছবি দেখলে একটু ভালো বুঝে যাবে। এই এই হচ্ছে তোমার দুটো চ্যাপ্টার আমি তোমাকে একসাথে পড়াই দিলাম, ঠিক আছে? নেক্সট দিন আমি চেষ্টা করব যে তোমার, নেক্সট দিন বলতে তুমি কি কালকে পড়বা? কালকে আমি শিওর না, আমার পরশুদিন আচ্ছা কেমিস্ট্রি একটা মক আছে তো। আচ্ছা, কালকে না পরশুদিন থাকো, রাতে পড়তে। পরশুদিন আমরা রাত্রে, হ্যাঁ। পরশুদিন তুমি একটু দিনে পড়ার চেষ্টা করো, বুঝতে পারছো? ও, আচ্ছা, ঠিক আচ্ছা আছে। রাত্রে পড়ো, তাহলে কয়টার দিকে 10টায় পড়ি? পড়ো। রাত্রে পড়লে 10টায় আ- পড়ো। আচ্ছা, হ্যাঁ ভাই, রাত্রে পারবো পড়লে আমার 10টায় সমস্যা পড়ো। নেই। শনিবার দিন পড়ো, হ্যাঁ শনিবার দিন আমি তোমাকে পড়াই দিব। এরপর রবিবার সোমবার আর পড়াবো না, আবার মঙ্গলবার পড়াবো, ঠিক আছে? ওই যে আমার ক্লাস নেওয়া ওকে। শুরু হবে তো নেক্সট উইক থেকে, সাভার যাবো, তো আমি আর পারবো না রবি সোম। এরপর আবার মঙ্গলবার থেকে পড়বো, ঠিক আছে? তো আজকে ক্লাস এতটুকুই, এই দুটো চ্যাপ্টারের উপর। তোমার যদি তোমার স্যার তোমাকে কোনো ইয়ে দেয়,
হচ্ছে ওই যে কি আমাকে জানি বলছিলে কি দেয় উনি, বুকলেট গুলা আমাকে যেটা, দিয়েছে অলরেডি ওয়েভের উপর। হ্যাঁ আচ্ছা ওটা তো আমি পড়াই ফেলছি তোমাকে। সো আরো যদি কিছু থাকে দিও, আর যদি না না থাকে তাহলে আমি আমার এই বইটা থেকে যা আছে পড়াবো আর কি। তোমাকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা এখনো ওই বই থেকে পড়াই নাই, তো ওইটা নেক্সট দিন আমরা সলভ করবো, ঠিক আছে? তো এগুলো একটু পড়ে রাখো, নেক্সট দিন আমরা এগুলো সলভ করলে একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, জি ভাই। ক্লিয়ার? জি ভাই, clear। আচ্ছা ঠিক, ওকে তাইলে, আল্লাহ হাফিজ।